তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। রায় ঘোষণা করবেন 7 বিচারপতির বেঞ্চ। সিদ্ধান্ত যাই হোক, এবারের নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ইসি থেকে রিটার্নিং অফিসার চায় বিএনপি, লটারিতে বদলি দাবি জামায়াতে। আচরণবিধি বানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ খলিলুর রহমানের। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ, জাতিসংঘ প্রতিনিধি দলকে বললেন ব্যবসায়ীরা। আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এবং ঢাকার সরকারি হাসপাতালের মাত্র 32% টয়লেট ব্যবহারযোগ্য। আইসিডিডিআরবির রিপোর্ট। অপরিষ্কার আর দুর্গন্ধে বাড়ছে ঝুঁকি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে গত 11 নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি, এসপি বদলি চায় জামায়াত। আচরণবিধি মানতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 6টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। বলেন, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করণে একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসিএসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। এই আচরণ বিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, জাতি কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন,
এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। বিকেলে বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7 বিভাগে গণসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত সহ 8 দল। পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন 8 দলের নেতারা। বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করতে প্রচারণা চালাবে 8 দল। ভোটের পরিধি বৃদ্ধির আভাস দিয়ে নেতারা বলেন, আসন সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেবে দলগুলো। আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন হ্যাঁ বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। 30 নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। 8 দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। 8 দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. 24টা কান্ট্রি প্র্যাকটিক্যালি জানি যে ওরা কি করছে, কিভাবে কাজ করছে, ওরা কিভাবে চিন্তা করছে। এটা আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুটো জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনুস। The time for election, we are looking forward to it. And we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর। বিশ্লেষকদের মতে, ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ। 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে যোগ দিতে দিল্লি সফর করছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই দিল্লিতে পৌঁছান তিনি। গত বছরের 5 আগস্টের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বিবৃতিতে জানায়, সিএসসির কাজ এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই নিরাপত্তা উপদেষ্টার। অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি হাই কমিশন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। দেশের যে পরিস্থিতি, সেখানে এই ধরনের যদি আলাপ আলোচনা হয়, এটা ভালোই হবে মনে করি। আর আউটকাম যাই হোক না কেন, বাংলাদেশ তার উদ্বেগের কথা ভারতে জানাবে, ভারতের যদি কিছু বক্তব্য সেটা ভারত বাংলাদেশকে জানাবে। এই দুটো ডায়ালগ চলমান থাকা খুব ভালো। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এবছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পলাতকদের কিভাবে ভারত থেকে দেশে ফেরত আনা হবে। এক্ষেত্রে আইনি পথে হাঁটার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হওয়ারও আহ্বান তাদের। আলামিত তুষারের রিপোর্ট। We have decided to inflict her
with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। উদ্বোধনের 3 মাসেও রাজধানীতে আশানুরূপ সাড়া পায়নি র্যাপিড পাস। পাঞ্চ মেশিন জটিলতায় বিড়ম্বনা, ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। সরকারি হাসপাতালের টয়লেট যেন নিজেই রোগ জীবাণুর আতুর ঘর। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের টয়লেট ব্যবহার অনুপযোগী, অপরিষ্কার আর দুর্গন্ধ তো আছে, এমনকি পানির ব্যবস্থাও নেই কোনো কোনো টয়লেটে। নিতান্তই বাধ্য হয়ে এসব টয়লেট ব্যবহার করছেন রোগী ও তাদের স্বজনরা। আইসিডিডিআরবির রিপোর্ট বলছে, ঢাকার সরকারি হাসপাতালের মাত্র 32% টয়লেট ব্যবহারযোগ্য। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়াশরুম ময়লা দিয়ে ভরা, উঁচু এরিস, এর ভিতরে ঢোকা যায় না। ওই টয়লেটে সিটকারি আছে। ঢাকার অন্তত 10টি সরকারি হাসপাতাল ঘুরে সময় টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন সব ভয়াবহ চিত্র। বাথরুম সিটকারি নাই, মানুষ বইবুকিতে তেলাপোকা আপনি খাবার খাইতে বইলে পাতের দিকে নিয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি সরকারি একটি হাসপাতালের টয়লেটে। এখানে এক পাশে ময়লার ডাস্টবিন, অন্য পাশে কিলবিল করছে হাজার হাজার পোকামাকড়। এগুলোর মধ্যে কোনটি বিষাক্ত আর কোনটি নির্বিষ বোঝা বড় দায়। টয়লেট নাকি পরিত্যক্ত স্থান তা দেখে বোঝার উপায় নেই। যদিও এসব টয়লেটই প্রতিদিন ব্যবহার করছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়, বেশিরভাগ টয়লেটে নেই ফ্লাশের ব্যবস্থা। কোনোটার দেয়ালে ফ্লোরে লেগে আছে মলমূত্র, কোথাও জমে আছে ময়লার পানি, কোনোটার আবার ঠিক নেই পানির কলটাও। হাত ধোয়ার জায়গায় দৌড়ে বেড়াচ্ছে তেলাপোকা। টয়লেটের মেঝে, কলের হাতল, লাইটের সুইচ, এমনকি দরজায় জমে আছে ময়লার স্তূপ। এসব টয়লেট ব্যবহারে রোগীরা যেমন আরও নতুন রোগে আক্রান্ত হতে পারেন, তেমনি রোগীর স্বজনরাও আছেন ঝুঁকিতে। এসব কথা বলছেন ব্যবহারকারীরাই। যে নোংরা অবস্থা বাথরুমগুলি, বেসিনগুলি, এখানে আসলে পেশেন্ট তো ভালো হবে দূরের কথা, আরো অসুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে অনেক গন্ধে যেন থাকাই যায় না। তবে নিজেদের হাসপাতালের টয়লেটের বেহাল দশার কথা নিজেরাই জানেন না অনেক কর্তৃপক্ষ। কেউ বলছেন লোকবল সংকটের কথা, আবার কেউ বা দোষ চাপিয়েছেন ব্যবহারকারীদের উপর। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়ার্ড বয় ক্লিনার যারা কাজ করে এনাদের শর্টেজ আছে। একটা অ্যাপ্রুভাল পেয়েছিও, আমরা সামনে আবার লোক চাইবো এবং এটা আশা করি পাবো। সবাই খালি অন্যের উপর দায়িত্ব চাপাতে পছন্দ করে। আমরা জনগণের কোনো দায়িত্ব নেই, আমাদের সেই সিভিক সেন্স আছে। বাথরুমে গিয়ে আমি কি আমার পরবর্তী জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, সেটা কি আমি দায়িত্ব নেই? সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে 2024 সালের আইসিডিডিআরবির এক গবেষণায়।
সেখানে দেখা গেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ৬৮%-র মধ্যে ৬৭%ই অপরিচ্ছন্ন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হাসপাতালের মলমূত্রের সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়, এটিও কিন্তু বিবেচ্য বিষয়। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিকভাবেই টয়লেট থাকে লোকচক্ষুর আড়ালে, ফলে সরকারি হাসপাতালের অন্য অবকাঠামোগুলো বরাদ্দের আওতায় পড়লেও টয়লেট বা ওয়াশরুমের কী দশা তা নিয়ে উদাসীন সব পক্ষই। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে পল্লবীতে নাশকতাকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছে পুলিশের এক এএসআই। রাজধানীতে আবারও বাসে আগুন। বুধবার রাত 10টার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়েছিল ভিক্টর পরিবহনের একটি বাস। সুযোগ বুঝে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে বাসটিতে সে সময় কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাস্ক পরা 3 যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। 3 জন মাস্ক পরা লোক গাড়ির সামনে ছিল, তার কিছুক্ষণ পরে পিছনে আগুন জ্বলছে। এটা লাগানো হয়েছে, কারণ এখানে কোনো লোকজন ছিল না, কোনো কিছু ছিল না। 3টা লোক আসছিল মাস্ক পরে, ওনারা গাড়ির বাম সাইডে কি করছে আমি তো তা দেখি নাই। ওনারা চলে যাওয়ার 2 মিনিট পরে নাকি গাড়িতে আগুন ধরে গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা বাসটিতে আগুন দিয়েছে তার নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করতে পারি নাই। আশেপাশে আমরা সিসি ক্যামেরা কোথায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং প্রকৃত ঘটনা কি আমরা এটা তদন্ত করছি। অন্যদিকে বুধবার রাতে মিরপুরে পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে পুলিশের এএসআই নুরুল ইসলাম আহত হয়েছেন, তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের লিকেজে আগুনে 5 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত 10:30টার দিকে কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে মোতালেব ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের দিয়ে কাজ করার সময় গ্যাস লিকেজ হয়ে পাশের চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওয়ার্কশপের মালিক, দোকানদার সহ 5 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 3 জনকে ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গ্যাসের বোতল এক কাস্টমার লয়েছে ওয়ার্লিং করবার লাগে, ওয়ার্লিং করতে লইছে, ওয়ার্লিংটা বিষ হয়ে গেছে, সেদ হয়ে গেছে, গ্যাস চালাতে বাইরে আগুন ধরে গেছে। আগুন ধরে পাশের শ্বাসস্থলের ভিতরে আগুনটা কামাইছে। আমার ছেলে বোয়া ছিল, আমার ছেলের গায়েও লাগছে, দোকানদারের হাতও লাগছে, গায়ে লাগছে, আবার আরেকটা আমাদের 22টা বোয়া ছিল, হেয়ারও লাগছে। আমার হাজবেন্ডের অবস্থা বেশি ভালো না, প্রায় 60% পুড়ে গেছে। পা থেকে হাত পুরা চামড়াই হলো ছুলে ফেলাইতেছে। ভোরের সময় আরও থাকছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি। ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বাস করছেন 10,000-এরও বেশি শ্রমিক, জোরে থাকছেন বহিরাগতরাও। বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য মসৃণ উত্তরণ কৌশল এসটিএস বাস্তবায়নের সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি সেই প্রশ্ন তুলছে জাতিসংঘ। যদিও সামগ্রিক অর্থনীতির স্বার্থে এলডিসি উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এস এম আরিফিনের রিপোর্ট। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% 15% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপির পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় এলডিসি উত্তরণের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এই অবস্থার মধ্যেই এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি GSP প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের SEZ-গুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা নিয়ে একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্সা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বাংলাদেশের সমস্ত সূচক এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। LDC গ্রাজুয়েশন হলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সেবা খাতের রপ্তানি আয় বাড়ছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এর কারণ হিসেবে দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। উত্তরণের সঠিক পরিকল্পনার তাগিদ দিচ্ছেন তারা। গেল অর্থ বছরে 7.5 বিলিয়ন বা $750 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে 690 কোটি $73 লাখ রফতানি আয় আসে সেবা খাত থেকে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের বছরের তুলনায় এ খাতের আয় বাড়ে প্রায় 4%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে একই ধারায় চলছে চলতি অর্থ বছরও। গেল জুলাই আগস্টে 126 কোটি $10 লাখ রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে 108 কোটি $71 লাখ, যদিও তা এক বছর আগের তুলনায় প্রায় 7.5% বেশি। খাতভিত্তিক আয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতের রফতানি আয় হয়েছে 11 কোটি $56 লাখ, বছর ব্যবধানে 14.74%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 16.91% কম। এ সময়ে ভ্রমণ সেবা থেকে রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি $67 লাখ, এক বছর আগের একই সময়ের তুলনায় 22.35% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। সবচেয়ে বেশি 21 কোটি $20 লাখ এসেছে সরকারি পণ্য ও সেবা থেকে, যদিও নেতিবাচক প্রবৃদ্ধির মুখে বছর ব্যবধানে এ খাতের আয় কমেছে 4.40%। নেতিবাচক অবস্থানে পড়েছে পরিবহন সেবা খাত। 2 মাসে 19 কোটি $76 লাখ আয় হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 5.31%। সেবা খাত থেকে কাঙ্ক্ষিত রফতানি আয় না আসার পেছনে দক্ষতার অভাবকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার সঠিক পরিকল্পনা। তরুণ সমাজকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা তাদের থাকা দরকার সেই দক্ষতা আমরা তাদেরকে তৈরি করতে পারছি না। সুতরাং এটি একটি অন্যতম কারণ, যার কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়িক সেবা থেকে রফতানি আয় এসেছে 20 কোটি $20 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 23.14%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের আমদানি। সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। মার্জিন নির্ধারণে কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল।
ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্যপণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্যপণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে। ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না। তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকার ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আলোচনা সমালোচনা শেষ করেই পুঁজিবাজার সম্পর্কিত নিয়ম নীতিমালা করা দরকার। কারণ নীতিমালা হয়ে গেলে পরে আপত্তি তুললে কিছু করার থাকে না। ডিএসি টাওয়ারে আয়োজিত পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। কঠোর শর্তের কারণে ভালো কোম্পানির তালিকাভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আলোচকরা। খসড়া নীতিমালায় 5 বছরের ধারাবাহিক প্রবৃদ্ধি, আইপিও তহবিল দিয়ে ঋণ পরিশোধে নিষেধাজ্ঞা, বোনাস শেয়ারের পর 2 বছর আইপিও আবেদন নিষেধের বিধান প্রস্তাব। এসব শর্ত কার্যকর হলে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার পথ সংকুচিত হবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। হয়তো 1 মাস দেরি হতে পারে, বাট আমরা এমন একটা আইপিও রেগুলেশন করতে চাই যাতে আমাদের এই যে পুঁজিবাজারের এখন যে অবস্থা, সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের অর্থনীতির জন্য সহযোগী বা প্রধান ভূমিকা পালন করবে, সেই জায়গাটাতে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। রাজধানীর নিকুঞ্জে ডিএসি টাওয়ারে আয়োজিত এই অংশীজন সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, আস্থাহীনতা বাড়তে থাকায় সেকেন্ডারি মার্কেটে কমছে সক্রিয় বিনিয়োগকারীদের আনাগোনা। গ্রিনফিল্ড বিষয়টা ডেফিনেশন সহ এখানে অন্য অন্য জায়গার যে প্রভিশনগুলো বলা হয়েছে, সেই প্রভিশনগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক আছে এবং এই ফাঁকে এই গ্রিনফিল্ড কোম্পানির নামে একটা ভবিষ্যৎ স্ক্যাম হতে পারে। পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি প্রণয়নের ওপর জোর দিচ্ছেন বক্তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের 332 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটির মুখপাত্র। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। 1930 সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরান ঢাকায় 22 বিঘা জমির উপর নির্মাণ করেন রোজ গার্ডেন নামের এই বাড়িটি। তবে ভবনটি আলোচনায় আসে 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে 2018 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 332 কোটি টাকায় ক্রয় করে এই ভবন সংরক্ষণের উদ্যোগ নেয়। দুদকের কাছে অভিযোগ আসে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। বিষয়টির প্রাথমিক সত্যতা মিলায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের 332 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে।
এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে মামলায় বলা হয়, অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে 189 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছেন। সাবেক অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, তাকে দুদকের এই মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পাঠানো হয়েছে বিভিন্ন দফতরে চিঠি। যা যা করার দরকার সমস্ত কিছু করবেন, সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3 মাস পেরিয়ে গেলেও প্রচারের অভাবে রাজধানীতে আশানুরূপ সাড়া পাচ্ছে না র্যাপিড পাস। যাত্রীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্ডের তথ্য রিড করতে পারছে না পাঞ্চ মেশিন। এতে কার্ডধারী যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। ডিটিসিএ বলছে, ভবিষ্যতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হবে র্যাপিড পাসে। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। হাতিরঝিলে 1.5 ঘন্টা অপেক্ষার পর 16টি গাড়িতে মাত্র 4 জন যাত্রীর দেখা পেয়েছি আমরা, যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন। র্যাপিড পাস ব্যবহারে অনীহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। রয়েছে সঠিকভাবে পাঞ্চ মেশিন কাজ না করার অভিযোগও। লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য, কার্ডটা পাঞ্চ করার পরে আমি গাড়িতে উঠে গেলাম। টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ। আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে, সো স্টুডেন্টদের জন্য 15 টাকায় কাটা যায়। ডেবিট কার্ডে নাই, ডেবিট কার্ডে 20 টাকায় কাটা লাগে। এসএমএস দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি। মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না, তো তখন একটু ধাক্কাধাক্কি হয়। মেশিনগুলো যে ডিটিএস থেকে যেখানে দেখাইছে তাদের মারফতে কেনা। যাত্রীর অভিযোগ অনুযায়ী কার্ড পাঞ্চে জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই। রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান এইচআর ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান, উদ্বোধনের পর থেকে গেল 3 মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি। 5টা 7টা পার ডে যাচ্ছে। আর একটু এটা তো প্রচারের উপরে, প্রচার যত হবে তত সেল হবে। আরো 2-4টা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত। আপাতত বিআরটিসির 10টি বাস ও হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে, তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে। গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিটিসিএ। ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়ে গেছে, ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা আছে। বাসও তো রেডি নাই যে সেখানে স্থাপন করব। র্যাপিড পাসে আসলে হাফ ভাড়া এইটা করতে গেলে এইটা ইটস ভেরি ডিফিকাল্ট। স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন এসএমএস নোটিফিকেশন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বাড়ির পতিত জমি হয়ে উঠেছে আয়ের উৎস। কম খরচে বেশি লাভ হওয়ায় সুপারি চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার খোকসা উপজেলাবাসী। চাষের পরিধি বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। কুষ্টিয়ার খোকসা উপজেলায় 110টি গ্রামের প্রতিটি বাড়ির পতিত জমিতে গড়ে উঠেছে ছোট বড় সুপারি বাগান। প্রতিটি গাছে ঝুলে আছে হলদে সবুজ রঙের সুপারি। কেউ সুপারি শুকানোর কাজে, কেউ আবার গাছ থেকে সংগ্রহ করতে ব্যস্ত। খরচ কম ও দীর্ঘদিন ফলন পাওয়ার লাভের আশায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে খোকসা উপজেলাবাসীর। যেখানে কোনো ফসল হয় না সেখানে সুপারি বাগান করলে পরে এটা 3 থেকে 4-5 বছর পরে আজীবন যতদিন সুপারি গাছ বাঁচে ততদিন আমরা ফল পাই। এই সুপারির বর্তমানে চাহিদা খুবই বেশি, অতি সহজেই এখন বিক্রয় করতে পারতেছে, কারণ ব্যাপারীরা আমাদের বাগানে এসে এটা ক্রয় করে নেয়। অর্থনৈতিক দিক থেকে আমার উপকৃত হচ্ছে। সুপারি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থানীয় কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, সুপারি চাষ করতে যে ধরনের মানে কার্যকরী জ্ঞান লাগে তারা সেটা সরজমিনের থেকে কৃষকদেরকে তারা প্রদান করছে। কৃষকরাও অর্থকরী ফসল হিসেবে এটা তারা উদ্বুদ্ধ হচ্ছে। খোকসা উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে উপজেলায় কৃষকেরা 20 হেক্টর জমিতে সুপারি চাষ করে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ।
সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেবো না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্ট্যাক্ট করে ভোটটা চালানো না? মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের। আরো লোক যায় বিভিন্ন ধারণার, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারিনি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দীর্ঘ প্রতীক্ষার পর চলছে যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজ। এতে করে পূর্ণতা পাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পাশাপাশি এগিয়ে যাবে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। গণপূর্ত বিভাগ জানায় 2028 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ চলছে। 2010 সালের আগস্টে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। এরপর 1 যুগেরও বেশি সময় হাসপাতাল বাস্তবায়ন আটকে ছিল। অর্থ বরাদ্দ জটিলতায় বারবার পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম। এ নিয়ে আন্দোলনও গড়ে ওঠে। এরপর গত জুনে শুরু হয় 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ। এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও শিক্ষকরা। মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাদের মেন জিনিসটা হয় প্র্যাকটিস হওয়া দরকার। তার জন্য আমাদের হসপিটালটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়ার্ডের ক্লাস থাকে হচ্ছে সন্ধ্যায়, রাত 8টা 9টার সময় ক্লাস থাকে, যেখানে পেশেন্টদের আমাদের ডিল করতে হয়। বেঁধে দেওয়া যে সময়, সেই সময়ের মধ্যে মেডিকেল কলেজটি এখানে চালু হবে, এটা আমরা সবাই আশা করছি। 200 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে তারা চিকিৎসা সেবাটি নিচ্ছেন, সেখানে রোগীর চাপ কমে এইখানে আমরা আরো অধিকতর সংখ্যক রোগীকে সেবাদান করতে পারবো। গণপূর্তের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় 10 তলা বিশিষ্ট 500 শয্যার হাসপাতাল ভবন শিক্ষার্থীদের জন্য 2টি ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য 1টি হোস্টেল, 1টি নার্সিং কলেজ ভবন, 1টি নার্সিং হোস্টেল সহ কর্মকর্তা কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। 2028 সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ব্যয় ধরা হয়েছে 676 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। আবহাওয়ার পরিবর্তনের নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগ। অথচ চিকিৎসা নিতে এসে ওষুধ সংকটে ভুগছেন তারা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বেনিয়ামিন রিপোর্ট। আবহাওয়ার পরিবর্তনে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, বঙ্কালাইটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগী। অথচ গেল 1 মাস ধরে হাসপাতালে ওষুধ সংকটে ভুগছেন তারা। অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যালাইন সহ বেশিরভাগ ওষুধ মিলছে না হাসপাতালে। প্রেসক্রিপশনের অধিকাংশ ওষুধই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এছাড়া সিরিঞ্জ, ক্যানোলা, টেপ সহ অন্যান্য সরঞ্জাম দিয়েও পাওয়া যাচ্ছে না অভিযোগ রোগীর স্বজনদের। নেই জলাতঙ্ক টিকার সংরক্ষণও। ক্যানোলগ দিচ্ছে না, টেপও হসপিটালে থেকে দিচ্ছে না, সেটা লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তারকে বলিস আমাদের পুষ্টিয়া নিয়ে তার ক্ষমতা নেই, ঢাকায় কিভাবে নেব? মরলে এখানেই মরুক, আমাদের কিছু করার নেই। মারা খুব অসুস্থ, তো ওষুধের সরকার থেকে কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে একটু দেন। বেশি আমাদের কিছু করেন না, আপনি কিনে নিয়ে আসেন। আমরা ওষুধ কিনতে পারছি না, কি করে চলবো? ওষুধ সংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্সদের। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ওষুধ আসে, তাহলে আমাদের সেবা দেওয়াটা অনেক সুবিধা হবে, রোগীদেরও অনেক উপকার হবে। সামগ্রিকভাবে আমাদের হাসপাতালে বর্তমানে ওষুধের ক্রাইসিস চলতেছে। এর মধ্যে সবকিছু আস্তে আস্তে ওষুধের আসা শুরু হয়েছে। আশা করা যায় আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল হবে সব ওষুধপত্র।
হাসপাতালের তথ্য মতে বর্তমানে দৈনিক গড়ে ভর্তি রোগীর সংখ্যা 400 জনের বেশি, আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 1000-এর মতো মানুষ। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ঝিনাইদহের 5 উপজেলায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর কার্যক্রম। বছরের পর বছর ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়া এখন নিত্যদিনের ঘটনা। লোটাস রহমান সরকারের রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার বিআরডিবি ভবন, অধিকাংশ স্থানেই খসে পড়েছে পলেস্তারা, ছাদে ফাটল, বের হয়ে গেছে রড। পলেস্তারা খসে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন সংস্কার না হয় মহেশপুর উপজেলা ভবনের অবস্থা আরও নাজুক। বৃষ্টি হলেই ছাদের পানি চুইয়ে পড়ে অফিস কক্ষে, নষ্ট হয় নথিপত্র ও যন্ত্রপাতি। ব্যবহারকারীরা বলছেন ভবনগুলো এখন যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। বিল্ডিংটা খুবই অবস্থা খারাপ, যে কোনো সময় হয়তো ধসে যাবে বা কেউ হয়তো মার্ডার হয়ে যাবে। ভয় লাগে যে কখন না কি জানি আমাদের গার পরে পড়ে, মরাটাই বড় কথা না, হয়তো ভেঙে চুরে থাকলাম, কোনো সমস্যা হলো, সেখানে আমরা কি করি? কারণ কিছুদিন আগে আমাদের হিসাব রক্ষকের ওনার হাতের পর পড়ছিল, পড়ে তো হাতে খুব ব্যথা লাগছিল। আর হট করে মানে আমার এই ডান হাতের পর পড়ে মোটামুটি হাতে আমার প্রায় এরকম 1 মাস মতো আমি ডাক্তারের কাছে গেছি, সেই ওষুধ খেয়ে প্রায় 1 মাস আমার হাতে ব্যথা ছিল। তো আমি চাই এখানে একটা সুন্দর ভবন হোক অথবা নতুন ভবনে আমাদেরকে স্থানান্তর করা হোক। বিআরডিবি বলছে 5 উপজেলার মধ্যে 2 উপজেলার ভবন সংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে। পাশ হলে একটিও, পর্যায়ক্রমে অন্যগুলো সংস্কার করা হবে। 5টি উপজেলার মধ্যে চলতি অর্থ বছরে 2টি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে একটি বরাদ্দ পাবো এবং সেটা মেরামত করা সম্ভব হবে। বিআরডিবির তথ্য মতে 1986-87 অর্থ বছরে নির্মাণ করা ভবনগুলোর মধ্যে একটি উপজেলার কার্যালয় সংস্কার করা হয় 2021 সালে। বাকি 5 উপজেলার ভবনে ঝুঁকি নিয়েই কাজ করছেন অন্তত 180 জন কর্মকর্তা কর্মচারী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। খুলনা অঞ্চলে বাড়ছে শিক্ষা থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা, বাড়ছে শিশুশ্রম। নিরাপদ পানি ও স্বাস্থ্য ঝুঁকির মতো সূচকগুলোতে উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে সাম্প্রতিক জরিপে। অল্প বয়সী শ্রমবাজারে যুক্ত হওয়া, নিরাপদ পানি ও হাইজিন সুবিধার সংকট, সব মিলিয়ে শিশুদের ভবিষ্যৎ বড় ধরনের ঝুঁকির মুখোমুখি। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল আল মামুন রুবেল। খুলনার বিভিন্ন কারখানায় শিশুদের কাজের এমন চিত্র প্রায়ই দেখা মেলে। যে বয়সে ব্যাগ গুছিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে শুধু কারখানায় নয়, বিভিন্ন কর্মক্ষেত্রে দেখা যায় তাদের। পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে, পুরো বিভাগ জুড়ে শিশুশ্রমে যুক্ত আছে প্রায় 10% শিশু, যেখানে জাতীয় গড় 9.2%। জরিপ বলছে 7 থেকে 14 বছর বয়সীদের মধ্যে স্কুলে যায় না এমন শিশুর সংখ্যা এই বিভাগে শতকরা 10%। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে তারা। অভিভাবকদের বোঝানো, হোম ভিজিট করা যদি ইরেগুলার হয়, লেখাপড়ার যাতে তারা মনোযোগী হয়, সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদেরকে আমরা হোম ভিজিট বাড়ানোর জন্য আমরা বলেছি। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য ও নিরাপত্তার সূচকেও পিছিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল। সুপেয় পানি বঞ্চিত এই বিভাগের 5.4% শিশু। বেসিক স্যানিটেশন পায় না 21.4% শিশু। দুই ক্ষেত্রেই যা জাতীয় গড়ের চেয়ে বেশি। সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে শিশুদের রক্তে সীসা প্রবেশ নিয়ে। খুলনা বিভাগের 12 থেকে 59 মাস বয়সী 17.8% শিশুর রক্তে সীসার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে। এই বিভাগের 65% মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগেই। সরকারের সঙ্গে সামগ্রিক এসব বিষয়ে উন্নতিতে কাজ করছে ইউনিসেফ। গার্জিয়ান থেকে শুরু করে সবাইকে সচেতন করতে হবে যে তার কুফলটা কি। এর সাথে আপনি চাইল্ড ম্যারেজ লিঙ্কটা, এর সাথে আপনার নানা ধরনের অ্যাবিউজমেন্ট যেগুলো হয়ে থাকে, ভায়োলেন্স যেগুলো হয়ে থাকে, জেন্ডার ভায়োলেন্স যেগুলো হয়ে থাকে, এই সকল কিছু কিন্তু নিবিড়ভাবে সম্পৃক্ত এর সাথে। এসব সূচক ইঙ্গিত দেয় খুলনা অঞ্চলের শিশুদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করলে খুব অচিরেই হয়তো শিশু শ্রম একেবারেই বাংলাদেশ থেকে মুক্ত হয়ে যাবে। তথ্য অনুযায়ী খুলনায় শিশু মৃত্যুর হার 21%। বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের শিক্ষার হার বৃদ্ধিতে শিশুশ্রম বন্ধে উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ ও দারিদ্র্যতা হ্রাসে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যথায় ভবিষ্যতে এ অঞ্চলে শিশুদের উন্নয়ন ও মানব সম্পদ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ প্রতিষ্ঠানটি 100 বছর পার করলেও আগের জনবল আর অবকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে চলছে শিক্ষা কার্যক্রম। তবে সংকট সমাধানে কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে বলে জানায় অধ্যক্ষ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পুরাতন ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 5টি ভবনের মধ্যে 2টি পরিত্যক্ত। 84টি শ্রেণীকক্ষের মধ্যে আছে মাত্র 48টি, যার মধ্যে বেশিরভাগই ভগ্নদশা। শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ব্যাহত হচ্ছে পাঠদান। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের এমন দশা। এমনকি নেই কোনো অডিটোরিয়াম। সেমিনার কাম বিভাগীয় অফিস 11টির মধ্যে 5টির অবস্থায় নাজুক। আমাদের এখানে ক্লাসরুম নাই, তারপরে আমাদের শিক্ষক সংকট রয়েছে। আমরা আইসে 2টা কিংবা 3টা ক্লাস পাই। এখানে বাথরুম সংকট আছে, ভবন সংকট আছে এবং শিক্ষক সংকট আছে। ক্লাস শেষ না হলে আমরা অন্য একটা ক্লাস করতে পারতেছি না। শিক্ষক সংকটের কারণে সব বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানো যাচ্ছে না। অনার্স ও মাস্টার্সে প্রতি বিভাগে 12 জন করে শিক্ষক থাকার কথা থাকলেও কোনো কোনো বিভাগে 1 থেকে সর্বোচ্চ 4 জন শিক্ষক রয়েছেন। শতবর্ষ বয়সী কলেজটিতে নতুন বিষয় মনোবিজ্ঞান, সমাজ কল্যাণ, ভূগোল, কৃষি শিক্ষা, ফিনান্স ও ব্যাংকিং, মার্কেটিং এবং পরিসংখ্যান বিষয় না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। একটা শতবর্ষী কলেজে যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার তার ন্যূনতম আমি মনে করি এখানে নাই। নবীন শিক্ষার্থী যারা, তাদের অত্যন্ত সুন্দরভাবে ক্লাসে অবস্থান করানোর জন্য আমাদের অবকাঠামো বাড়ানোর দিকে অতি সত্বর গুরুত্ব দিতে হবে। এই শিক্ষক স্বল্পতার কারণে আমার শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজের সংকট সমাধানে বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানালেন অধ্যক্ষ। মাত্র 3টা মূল ভবন নিয়ে কাজ করছি, বাকি 2টা ভবন পরিত্যক্ত, কিন্তু ওইটা এখনো পরিত্যক্ত ঘোষণা করা যায়নি। ফলে নতুন কোনো বিল্ডিং আমরা বারবার চেয়েও এখনো পাইনি। কলেজটিতে বর্তমানে প্রায় 11,000 শিক্ষার্থী রয়েছেন। 68 জন শিক্ষকের পদের মধ্যে 33টি শূন্য। 1918 সালে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় প্রতিষ্ঠিত কলেজটি পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নাম অনুসারে পিসি কলেজ নামকরণ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি। অনুমোদন না থাকলেও ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বসবাস করছেন 10,000-এরও বেশি শ্রমিক। এমনকি অনেক বহিরাগতরা জোর করে দখল নিয়েছে। রয়েছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তাই। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট। 80-র দশকে বাগেরহাটের মোংলা বন্দরে শ্রমিকদের বাসস্থানের জন্য ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অর্থায়নে প্রায় 25টি ভবন নির্মাণ করা হয়। তখন থেকে 10,000-এর বেশি শ্রমিক বসবাস করে আসছিলেন। 2008 সালে সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করলে ভবনগুলো চলে যায় বন্দরের নিয়ন্ত্রণে। 2011 সালে ডক শ্রমিকদের পাওনা পরিশোধ করে বিদায় জানায় কর্তৃপক্ষ। কিন্তু ভবনগুলোতে এখনও বেশিরভাগ শ্রমিক বাস করেন। এমনকি অনেক বহিরাগত জোর করে দখল করে নিয়েছে অনেক বাসা। দীর্ঘদিন সংস্কার না করায় অধিকাংশ ভবনেই বর্তমানে জরাজীর্ণ। পলেস্তারা খসে পড়েছে, ফাঁকা দরজা, জানালার গ্রিল নেই, ঘরের দেয়ালে ফাটল, ভেতরে স্যাঁতসেঁতে। কোনো ভবনেই নেই বিদ্যুৎ ও পানির সংযোগ। সব ভবনেই ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ না থাকায় অনেক বাসায় বসে মাদকের আড্ডা। ভবন সংস্কার ও পুনর্বাসনের দাবি শ্রমিকদের। লোক আছে মনে করেন প্রায় 5,000, কিন্তু শ্রমিক আছে মনে করেন 2,000। এই 2,000কে চিহ্নিত করিয়া একটা সীমিত জায়গায় ব্যবস্থা করবে, আর বাকিগুলো তার যে ব্যবস্থা লাগে সেটা করবে। সেটা আসলে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে, তারা এই ভবন থেকে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলছে, কিন্তু মূলত হচ্ছে যে পুনর্বাসন না করে তাদেরকে নামার জন্য বলা হয়েছে। এইটা অনৈতিক। বন্দর কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ। তবে বন্দরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দরের শ্রমিকরা কোথায় বসবাস করবে এটা রিপিয়ার না করে তারা শুধু ঘোষণাই দিচ্ছে। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। অন্যদিকে 2012 সালের সেপ্টেম্বরে সেখানকার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বকেয়া রয়েছে 30 লাখ টাকার বেশি বিল। সময় সংবাদ, মোংলা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা।
চাঁদপুর ২ মতলব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত ২ প্রার্থীর পক্ষে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে ড্যাবের কেন্দ্রীয় নেতা প্রফেসর ডাক্তার সরকার মাহমুদ শামীমের পক্ষে প্রার্থিতা পরিবর্তনের রিভিউ চেয়ে ফটোকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ হয়। অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর হুদার পক্ষে রাতে মশাল মিছিল বের হয়। এই আসনে আগেই দলের মনোনয়ন পান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। এদিকে জয়পুরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে একাংশের নেতাকর্মীরা গণমিছিল করেছেন। চিনিকল চত্বর থেকে মিছিলটি বের হয়। এ সময় প্রার্থী পরিবর্তনের দাবিতে তারা নানান স্লোগান দেন। কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩০ বাংলাদেশি শিশুকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দুদেশের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং মহিলা আইনজীবী সমিতি তাদের দায়িত্ব গ্রহণ করে। ফেরত আসা এসব বাংলাদেশিরা পুলিশের হাতে আটকের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয়ে ছিলেন। তাদের কেউ কেউ ২ থেকে ৫ বছর পর্যন্ত সেখানে আটক ছিল। ছবি নষ্ট করছে, এই একটা ভালো কথা বলেছে। বিচারকের ছেলে হত্যায় অভিযুক্ত লিমন মিয়া পুলিশের হেফাজতে থেকেও গণমাধ্যমে প্রচার করেন বক্তব্য। এ ঘটনায় কারণ দর্শাতে আদালতে হাজিরা দিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার। বুধবার রাজশাহী মেট্রোপলিটন আদালত ৫-এ হাজির হন মোহাম্মদ আবু সুফিয়ান। শুনানি শেষে দায়িত্বে অবহেলার দায়ে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আদালত। এ সময় পুলিশ কমিশনারের আইনজীবী আদালতের বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করলে এ বিষয়ে ১ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন আদালত। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে শোকজ করা হয়েছিল, যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাস্টডিতে ছিলেন। এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে, যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং প্রসিডিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসিডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেরপুরের শীতকালীন সবজির দাম এখনও চড়া। বিস্তারিত জানাচ্ছে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার ফলেও কিন্তু শেরপুরে শীতকালীন সবজির বাজার কিন্তু আসলে সবজির দাম কিন্তু আসলে কমছে না। আমরা লক্ষ্য করেছি এই শেরপুরের সাতপাখিয়া ব্রিজপাড়ের সবজির যে পাইকারি বাজার রয়েছে, সেই পাইকারি বাজারে কিন্তু আলো ফোটার আগে থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকম সবজি নিয়ে কৃষকরা এখানে আসতে শুরু করেছেন। এখানে ভোর থেকে কিন্তু শুরু হয়েছে এখানে সবজি নিয়ে আসা, এবং এখানে কিন্তু পাইকারি বাজারে পাইকারি বিক্রি হচ্ছে সবজি। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, পাইকারি বাজারের তুলনায় কিন্তু আসলে খুচরা ভোক্তা যারা রয়েছে তারা কিন্তু আসলে যে দামে কিনছেন সেই দামে ভোক্তারা আসলে যে দামে কিনে নিয়ে যাচ্ছেন সবজিগুলো, সেই সবজিতে কিন্তু পাইকারি বাজারের তুলনায় কিন্তু দামের পার্থক্য কিন্তু বিস্তর লক্ষ্য করা যাচ্ছে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যে সবজিগুলো এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, সেই সবজিগুলো কিন্তু আসলে খুচরা বাজারে কি 100 টাকা বা 110
10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র পেঁয়াজ, আলু এবং বেগুনের যে মূল্যটা রয়েছে সেই পাইকারি বাজারে, সেই বাজার থেকে কিন্তু সামান্য কিছু লাভে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এছাড়া কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন ফুলকপি, পাতাকপি সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোতে কিন্তু আসলে দ্বিগুণ দামে আসলে খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে। তো আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেমন ধনে পাতাটা বিষয়টা আমি আপনাকে জানিয়ে রাখি, ধনে পাতার বাজার কিন্তু আসলে পাইকারি বাজারে দেখা যাচ্ছে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু এই ধনে পাতা কিন্তু আসলে খুচরা বাজারে গিয়ে কিন্তু আসলে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কিন্তু আসলে সাধারণ ভোক্তারা বা খুচরা পর্যায়ের ভোক্তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই কাঁচা বাজারটি কিন্তু আসলে পাইকারি কাঁচা বাজারটি কিন্তু আসলে সকালের আলো ফোটার আগে কিন্তু শুরু হয়। এই কাঁচা বাজারটি সকাল 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু এখানে আর কোনো মানুষজন পাওয়া যাবে না। তো শেরপুরের কাঁচা বাজার নিয়ে, পাইকারি কাঁচা বাজারের এবং সবজির দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম শেরপুরে। বাগেরহাটে শীতের শুরুতে খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় বাজারে বেড়েছে দেশি প্রজাতির মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। বছরই এবং উপকূলীয় এলাকার এখানে কিন্তু অনেক ঘের এবং রয়েছে। এই কারণে আসলে ভোর থেকেই আসলে দেশীয় মাছের কেনাবেচা আসলে শুরু হয় এবং জমে ওঠে। এবং বাগেরহাটের এই বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে সাইনবোর্ড বাজার রয়েছে বাগেরহাটে, সেখানে কিন্তু আসলে আমরা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে এই হাটটিতে নিয়ে আসেন এবং বিভিন্ন চাষিরা এরপরে কিন্তু এখান থেকে যে চাষিরা সরাসরি বিক্রি হয় এবং এখানে যে অনেক মোকাম থেকে এখানে অনেক পাইকাররা আসেন এবং তারা কিন্তু এখানে মাছ কিনে নিয়ে যান। তবে যদি একটু বলে রাখি যে আসলে এই শীত মৌসুমে কিন্তু ঘের বাড়ি এবং বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে মাছের একটু আমদানিও বেশি রয়েছে। তবে দামের দিক দিয়েও আসলে অনেক চড়া। যদি বলি যে রুই কাতলা প্রায় 1 কেজি থেকে 1 কেজির উপরে 3 থেকে 400 টাকা পর্যন্ত কেজি, ভেটকি 700 টাকা কেজি এবং চিংড়ি গলদা মাছ যেটা প্রকার ভেদে 750 থেকে প্রায় 2200 টাকা ধরে কেজি এবং শোল মাছ 700 টাকা কেজি এবং তেলাপিয়া 100 থেকে 300 টাকা কেজি। এছাড়া যদি বলি যে এখানে যে বিভিন্ন যে প্রজাতির মাছ সেই মাছ রয়েছে, সে মাছের কিন্তু এই মাছ ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ফেনী বিভিন্ন আসলে জেলায় এই মাছ এখান থেকে যায় এবং প্রতিনিয়ত কিন্তু এই হাট থেকে প্রায় কোটি টাকার মাছ বেচা কেনা হয়। এখানে সব ধরনের যে দেশীয় মাছ রয়েছে সেই দেশীয় মাছ কিন্তু এখানে বিক্রি হয়। আশেপাশে ঘের থেকেই তারা কিন্তু চাষিরা সরাসরি হাটে নিয়ে আসতে পারেন এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে স্থানীয় লোকজনের যে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে আগের তুলনায় এখন মাছের দাম একটু চড়া, কারণ এখানে যে সরাসরি যে 10টা-11টার দিকে যে মাছটা ঢাকায় এবং 3 থেকে 4 ঘন্টা পৌঁছে যায় এবং তাজা মাছ, এ কারণে মাছের দামটার অনেকটাই বেশি এবং এমনটাই জানিয়েছেন। বাগেরহাটের এই প্রায় এই 20টি আড়ত রয়েছে এই হাটে, পাইকারি হাটে। এখানে প্রায় 1 কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয় এবং এই ছিল আমার কাছে দেশীয় মাছের সরবরাহ এবং বিক্রির সবশেষ খবর। যুক্ত ছিলাম বাগেরহাটে। কিশোরগঞ্জের ভৈরবে 240 বস্তা অবৈধ জিরা সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের ন্যাটালের মোড়ে চেকপোস্ট বসায় র্যাব 14। এ সময় চেকপোস্টে কাঠের গুঁড়া বোঝাই ও তুষ বোঝাই একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ইউসুফ আলী নামে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্য অবৈধ ভারত জিরা উদ্ধার হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত ট্রাক। ঠিক আছে, আস্তে আস্তে আসে। সাতক্ষীরায় ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট জৈব সার ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাহিদা মতো যোগান দিয়ে লাভবান হচ্ছেন জৈব সার তৈরির উদ্যোক্তারা। নিরাপদ কৃষি পণ্য নিশ্চিতে কৃষকদের পরামর্শ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মোরল আব্দুল মালেক কম্পোস্ট সার উৎপাদন করে ভাগ্য ফিরেছে তার। এলাকার চাষি উদ্যোক্তাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রথমে নিজ ক্ষেতে ব্যবহারের জন্য বাড়ির আঙিনায় এই জৈব সার উৎপাদন শুরু করলেও তা বেড়ে বর্তমানে হয়েছে 2.5 বিঘা জুড়ে। ভার্মি কম্পোস্ট যখন আমার নিজের ক্ষেতে ব্যবহার করছি তখন ভালো ফসল পাইছি। 14 সাল থেকে শুরু করছি আর পর্যায়ক্রমে এখন এই স্টেজে আসছি। আব্দুল মালেকের সঙ্গে সার উৎপাদনে কাজ করেন 10 জন শ্রমিক। তারা জানান ভার্মি ও ট্রাইকোলিস্ট কম্পোস্ট জৈব সার তৈরি করে যে পারিশ্রমিক পান তা দিয়ে ভালো মতো মিটছে তাদের সংসার খরচ। যদি টুকার কাজ হয় সেটা করি, কোনটা কিছু তুলানোর কাজ হলে কিছু তুলি, ওটা প্যাকেট করা হলে প্যাকেট করি। 6,000 টাকা বেতন দেয়, ওভার টাইম করলে আমায় গিয়ে সেটা আলাদা বেতন দেয়। এতে আমাদের সংসারটা ভালোভাবে চলে। কৃষক ও সার ব্যবসায়ীরা জানান সাতক্ষীরার জৈব সারের গুণগত মান ভালো, চাহিদাও বাড়ছে দিন দিন। ট্রাইকো কম্পোস্টটা হলো বাণিজ্যিকভাবে উৎপাদনের ফলে আপনার এটা মার্কেটের যে ব্যাপক একটা জৈব সারের চাহিদা, এই জৈব সারের চাহিদা পূরণের জন্য ট্রাইকো কম্পোস্টটা খুবই প্রয়োজন এবং এর বাজার দরও ভালো, বাজার চাহিদাও ভালো। অরিজিনাল ভার্মি কম্পোস্ট আমি এখানকার মতো কোথাও দেখি। কৃষকের হাতে অরিজিনাল ভার্মি কম্পোস্টটা যাক, যার জন্য আমরা ঢাকা থেকে এখানে আসছি। নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদেরকে জৈব সার উৎপাদনে এবং ব্যবহারে উৎসাহিত করছি। প্রায় 50,000 কৃষক এখন আমাদের এই কম বেশি এই সার উৎপাদন করছে এবং নিজেদের জমিতে ব্যবহার করছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, বর্তমানে জেলায় প্রায় 50,000 খামারি নিয়মিতভাবে এই সার উৎপাদন করছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। সুন্দরবনের গহীনে প্রতি বছর রাস উৎসবের সুযোগে অপকর্মে লিপ্ত হচ্ছে এক শ্রেণীর মানুষ। বন বিধ্বংসী কর্মকাণ্ডে দিন দিন ঝুঁকিতে পড়ছে এই বিশ্ব ঐতিহ্য। পলিথিন ও প্লাস্টিক ফেলে নষ্ট করা হচ্ছে বন ও সমুদ্রের পরিবেশ। ক্ষতির মাত্রা বুঝতে পেরে স্বয়ং বন বিভাগও বলছে বন রক্ষা করতে বিকল্প চিন্তা জরুরি। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেখে কে বলবে এটি সুন্দরবনের গহীন এলাকা। দুবলাচরে মেলা বসেছে ঠিক নববর্ষের মতো। অধিকাংশ মানুষের হাতে পলিথিন বা প্লাস্টিক বস্তু খেয়াল খুশি মতো ফেলে দিচ্ছেন বনে বা সাগরে। অপরদিকে বনের মধ্যে প্রবেশ করে ফাঁদ দিয়ে হরিণ শিকারে মারছে আরেকটি চক্র। বছরে অন্তত 3 দিন এমন চিত্র থাকে সুন্দরবনে। গত 3 থেকে 5 নভেম্বর রাস উৎসবে দুবলাচরে দেখা যায় সারি সারি দোকানে বাহারি সব পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চারিদিকে আলোকসজ্জা, খেলনা, কসমেটিক্স, খাবারের ছড়াছড়ি। উচ্চ শব্দে বাজছে মাইক, সাউন্ড বক্সও। সাগরে মাছ ধরতে আসা জেলেদের 5 মাসের অস্থায়ী নিবাসও এই চর আর বন। হাজার হাজার পলিথিন আর প্লাস্টিকে পরিবেশ দূষণের প্রতিযোগিতা সবখানে। অথচ আইন তো বলছে বনের মধ্যে করা যাবে না এমন কিছু যাতে বন্যপ্রাণী বা পরিবেশের ক্ষতি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই বছরের পর বছর এমন বন বিধ্বংসী কার্যক্রমে হতবাক পরিবেশবাদী সহ সচেতন মানুষ। সুন্দরবনের ভিতরে আমি মনে করি না যে এরকম মার্কেট থাকা উচিত, কারণ বাংলাদেশের মানুষের সব থেকে বড় যে সম্পদ সেটি হলো সুন্দরবন। রাসমেলা কিন্তু সুন্দরবনের বাইরে হতে পারে। আমরা যদি ওই অভ্যাসটাকেও যদি আস্তে আস্তে আমরা লোকালয়ে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা সুন্দরবনকে বাঁচাতে পারবো, রাস উৎসবটাও পালিত হবে। এদিকে বন বিভাগও বলছে সংস্কৃতি ধরে রাখা বা সামান্য কিছু রাজস্বের চেয়ে অনেক বেশি জরুরি বন রক্ষা করা। ব্যবসায়িক উদ্দেশ্য সফল কিংবা ধর্মীয় আর সংস্কৃতিগত উদ্দেশ্যকে যদি সামনে রেখে মানুষকে এইভাবে অ্যাক্সেস দেই, মানুষ এখন অনেক বেশি এই অসচেতনতার জন্য সুন্দরবনটি কিন্তু আমরা ওই সিলেটের সাদা পাথরের মতো হারিয়ে যাব। রাস উৎসবের 3 দিনে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবস্থিত দুবলাচর সংলগ্ন এলাকা থেকে 32 জনকে আটক ও 7,000 ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ। নিউ ইয়র্কে ঢুকলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবারও গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন জোহরান মামদানি। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সব ধরনের পদক্ষেপ দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র। একই সঙ্গে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখার ঘোষণা দেন তিনি। এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধনীদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের তহবিল গড়ার জন্য $40 লাখ সংগ্রহে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মামদানি।
নির্বাচনী প্রচারণা শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিউ ইয়র্কে ঢুকলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর মামদানি আবারও নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা পুনরাবৃত্তি করেন। বলেন নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, আর সে কারণেই 2024 সালের আইসিসি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। আর তার বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে অভিযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন আইন বানিয়ে নয়, বিদ্যমান আইন মেনেই তিনি এগোবেন। এর মধ্যেই অভিষেকের আগে $40 লাখ তহবিল সংগ্রহের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি জানান, 50,000 আবেদন যাচাই টিম ধরে রাখা এবং নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি সব এই তহবিল থেকেই চলবে। এরই মধ্যে 12,000-এর বেশি দাতার কাছ থেকে গড়ে $77 অনুদান উঠে এসেছে। ধনীদের উপর নির্ভরতা ছাড়া নতুন প্রশাসন গড়ার তার রাজনৈতিক অঙ্গীকারকে আবারও সামনে আনছেন তিনি। এছাড়া শহরের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন না এনে মামদানি বর্তমান নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখবেন বলেও জানান মামদানি। পুলিশ বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতি দমন, সহিংস অপরাধ কমানো এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য তিনি টিশের কাজের প্রশংসা করেন। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে ক্ষতিপূরণ সহ নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে চলমান কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র 2 দিন বাকি। এ অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে আলোচনা পর্যালোচনা। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কপের এইবারের সবচেয়ে পজিটিভ জায়গা হলো যে কপ এইবার প্রেসিডেন্সি যে প্রপোজ করছে সেইটা মূলত এতদিন কপ যে নিউলিবারাল সিস্টেমের মধ্যে দিয়ে আগাচ্ছিল সেটাকে ভাঙার একটা প্রচেষ্টা এই প্রেসিডেন্সি নিয়েছে। এটা হলো এই কপের সবচেয়ে ইতিবাচক। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ক্লাইমেটের দিক থেকে আমরা প্রচণ্ড ভালনারেবল একটা সিচুয়েশনে আছি। সো অন দ্যাট বিহাফ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর $2 বিলিয়ন ইউজ করছি, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি, যেটার আনুমানিক বাজেট হচ্ছে $12 বিলিয়ন। সো সেক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই আমরা বলতে পারি যে এটা খুবই স্বল্প একটি বাজেট যেটা আমরা স্পেন্ড করছি। ওদের সামনে এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেন বিশ্ব জলবায়ু তহবিল থেকে আমাদের বাংলাদেশের জন্য সেই ফান্ডটিকে এক্সটেন্ড করা হয়। তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুবিধা আদায়ে কপ সম্মেলনে অংশ নিলেই চলবে না। ক্লাইমেট ফান্ডিং সহ প্রতিটি এজেন্ডায় নিয়মিত ফলো আপের পরামর্শ তাদের। নেগোসিয়েশনে বাংলাদেশ অংশ নিচ্ছে। বাংলাদেশের টার্গেট লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, সেখানে তারা চেষ্টা করছে জোরালোভাবেই অংশগ্রহণ করছে। যেহেতু ইউএস উইথড্র করেছে, ফলে একটা ফান্ডিং মেকানিজমে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে। ফলে কী ধরনের ফান্ড আসবে, আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু ডিটারমাইন্ড না। বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র 2 দিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কী ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলা মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাদা পোশাকের ক্রিকেটে মুশফিক যে ভরসার নাম তা স্বীকার করলেন অকপটে। আর দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলায় মুশফিককে শুভকামনা জানিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম ও পরিচালক আসিফ আকবর। ২০ বছরের লম্বা একটা জার্নি, যে জার্নিতে কখনো উত্থান, কখনো পতন, কখনো প্রত্যাশা পূরণ, কখনো আবার ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। কিন্তু লম্বা এই যাত্রায় হাল ছাড়েননি কখনো। মর্যাদার সাদা পোশাক গায়ে যে লাল সবুজের একমাত্র ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার কীর্তিটা গড়েই ফেললেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম অব ক্রিকেটে সেঞ্চুরি টেস্ট যেমন মুশফিকের জন্য স্পেশাল, তেমনি বিশেষ মুশি ভক্তদের জন্য। টেস্ট ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবলের লম্বা ইনিংস নিয়ে নানা আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ১০০ টেস্ট খেলা দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুশফিককে অভিনন্দন জানান ভক্ত সমর্থকরা। দিন শেষে শেরে বাংলায় মুশফিককে বিশেষ সম্মাননা জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশের ইতিহাসে ১৭তম টেস্ট খেলা ক্রিকেটার পাওয়া বড় অর্জন বলেন বিসিবি বস। আর টেস্ট ক্রিকেটে মুশফিককে বড় ভরসার প্রতীক হিসেবে আখ্যা দিলেন যুব ক্রীড়া উপদেষ্টা। তার এই ১৭তম টেস্টেই থামা নয়, আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন আসিফ মাহমুদ। দেশের প্রথম প্লেয়ার হিসেবে ১৭তম টেস্ট খেলেন মুশফিক ভাই। আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার ১৭তম টেস্টের মাইল ফলক ছুবে। এবং আসলে মুশফিক ভাইয়ের সাথে আমাদের সবার চাইল্ডহুড জড়িত, বিশেষ করে আমাদের বয়সে যারা আছে। যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই মাঠে আসছে, তখন একটু স্বস্তি ফিরতো যে না, এখন একটু হয়তো স্টেবল হবে, এখন একটু রান হবে, মাঠে টিকতে পারবো আমরা। এই জন্যই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল। ১৭ রান করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে এখনো খেলা বাকি আছে এবং এটা ১৭তম টেস্টেই থামবে না, এটা সামনের দিকে আরও আগাবে। আমরা ছোটবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা ১০০ টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম ১৭তম টেস্ট খেলছে। টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক। এদিকে মিস্টার ডিপেন্ডেবলের মতো ক্রিকেটারকে দেখেই তরুণ প্রজন্ম টেস্টে ভালো করার উদ্যম পাবে বলে মন্তব্য করেন বিসিবি ডিরেক্টর আসিফ আকবর। মুশফিকুর রহিম বাংলাদেশের একটা সম্পদ। ১০০তম টেস্ট খেল যেটা বাংলাদেশের যে কোনো ক্রিকেটের মাইলস্টোন, এবং আমাদের যত বিগত ৫৩ বছর যত ক্রিকেটার এসছে, আমার মনে হয়েছে যে মুশফিকুর রহিম এখনও যে পরিমাণ কনসিস্টেন্স, সে যে একটা ছোট বাচ্চার মতো মাঠে আসে এবং শেষ পর্যন্ত মাঠ থেকে চলে যায়। আমাদের শুভকামনা থাকবে তার জন্য, সেজন্য তার ক্যারিয়ারটা অন্তত টেস্টে আরও প্রলম্বিত করে, কারণ আমাদের বাচ্চাদের অনেক কিছু শিখে আছে মুশফিক, তাদের জন্য একটা আইকনিক ক্রিকেটার। ১৭তম টেস্টেই থামা নয়, এখান থেকে আরও এক নতুন যাত্রা শুরুর প্রত্যাশা মুশফিক ভক্তদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল নিয়ে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দফায় টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট পিছিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। নতুন তারিখ ৩০ নভেম্বর। সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজগুলোকে দল গোছাতে আরও সময় দেয়া এবং টুর্নামেন্ট আয়োজনের সব কাজ সুন্দরভাবে শেষ করার জন্য ড্রাফটের সময়সীমা বাড়ানোর কথা বলেছে বিসিবি। কিন্তু বোর্ড সূত্র জানাচ্ছে ঝামেলাটা অন্য জায়গায়। ফ্র্যাঞ্চাইজি নিশ্চিতের দিনই ৫ কর্মদিবসের মধ্যে টিমগুলোকে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে বলেছিল গভর্নিং কাউন্সিল। আর প্লেয়ার ড্রাফটের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৭ নভেম্বর। কিন্তু সে সময়ের মধ্যে টাকা দিতে পারেনি কেউই। বাধ্য হয়ে সে সময়সীমা বাড়ায় বিসিবি। সঙ্গে পেছানো হয় ড্রাফটের তারিখ। ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল প্লেয়ার ড্রাফট। ব্যাংক গ্যারান্টি না দিলে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ড্রাফটে বসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গভর্নিং কাউন্সিলের সদস্যরা। কিন্তু এ দফাতেও টাকা দিতে ব্যর্থ হয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাই আবারও পেছালো ড্রাফটের তারিখ। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর বিকেল ৩টা। এ যাত্রাতেও টাকা না দিলে বিপিএল আয়োজন নিয়েই বিপদে পড়ে যাবে বিসিবি। এশিয়ান কাপ বাছে ভারত ম্যাচে জয়ের পর শেকড়ের টানে শ্রীমঙ্গলের সমিত সোম। কানাডা প্রবাসী ফুটবলারকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ দলে সমিতের নিবেদন দেখে খুশি তার পরিবার। আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপ সহ লাল সবুজের জার্সিতে প্রতিটি ম্যাচে ভালো করতে চান সমিত। মৌলভীবাজার থেকে শাহ আদিলুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরের সোমবাড়িতে উৎসবের আমেজ। দেশের ফুটবলে 22 বছর পর মিলেছে ভারত বধের আনন্দ। সে উৎসব ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি আনাচে কানাচে। অন্য সব দিনের তুলনায় সোমবারইও সেজে উঠেছে ভারত জয়ের অন্যতম কারিগর কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে বরণে। জাতীয় দলের ব্যস্ততা শেষে শেকড়ের টানে শ্রীমঙ্গলে সমিত। তাকে ভালোবাসায় বরণ করে নেন পরিবারের সদস্যরা। ভারতের বিপক্ষে 2003 সালের পর আবারও জয় পাওয়ায় খুশি সমিতের পরিবার। মানে কতটুকু খুশি আমি বুঝতে পারতাম না, মানে কতটুকু খুশি হয়েছি আমি। এই ছোটবেলা আইসে গেছে ফুটবল প্লেয়ার হিসেবে যাইছে আমার একটা মানে আমরা পরিবারের যে একটা অবদান, স্বাধীনতা যুদ্ধের একটা অবদান রেখেছি আর জাতীয় ফুটবল দলের একটা অবদান রেখে গেছে। বাংলাদেশ টিম জিতছে, আমার সমিত যে কথাটা দিছিল, আমার ভাই সমিত যে কথাটা দিছিল সেই কথাটা রাখতে পারছে। আর আজকে বাড়িতে আসছে একজন জাতীয় দলের ফুটবলার হিসেবে, সেই অভিব্যক্তিটা অন্যরকম। প্রিয়জনদের ভালোবাসায় আবেগ আপ্লুত সমিত। জাতীয় দলের প্রতিও বেড়েছে তার দায়বদ্ধতা। জানালেন আগামী বছর অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ সহ বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচে ভালো করার লক্ষ্য তার। সে সঙ্গে শক্তিশালী জাতীয় দল গড়ার জন্য বাফুফেকে বয়স ভিত্তিক ফুটবলে মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল তো ভালো করতেছি, আমরা মানে ইমপ্রুভ করছি। তুমি দেখতে পাচ্ছ যে ইচ ম্যাচে আমরা একটু ইমপ্রুভ করতেছি পারফরমেন্স। আর রেজাল্ট যদি পাচ্ছিলাম না, বাট পারফরমেন্সটা ভালো হচ্ছিল। আর এবার ফাইনালি লাস্ট ম্যাচে দিয়ে আমরা জিতছি, আমরা ক্লিন শিট রাখছি। নেক্সট মেইন কম্পিটিশন যে আছে, জানি যে সাফ আসতেছে, সাফে যদি ভালো করতে পারি, ফিউচার এশিয়া কাপ যে হবে, ফিউচার ওয়ার্ল্ড কাপ যে হবে, ওইগুলো হোপফুলি আমরা কম্পিটিটিভ হতে পারি। আমাদের অনেক ইয়াং জেনারেশন খেলোয়াড় খুব ভালো আছে, সো I think it'll be good. বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে আরো এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন সমিত। সময় সংবাদ, মৌলভীবাজার। 2.5 বছরের বেশি সময় পর আবারও ক্যাম্প নুতে ফিরে যাচ্ছেন বার্সেলোনা। আগামী 22 নভেম্বর লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে ফিরছে দলটা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে হোম ম্যাচটি ক্যাম্প নুতে আয়োজন করতে চায় কাতালানরা। অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। দীর্ঘ 2.5 বছরের বেশি সময় প্রিয় ক্যাম্প নুর বাইরে ছিল কাতালানরা। উদ্দেশ্য একটা, নতুন রূপে নতুনভাবে ক্যাম্প নুতে মাঠে নামা। সংস্কারের জন্য লম্বা সময় ঘরের মাঠের বাইরে খেলতে হয় বার্সার। এবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে ব্লগরানাদের। 2 বছর 6 মাসের বিরতি, এর মাঝে বদলেছে ক্যাম্প ন্যু এর অনেক কিছু। গ্যালারি, ড্রেসিং রুম, মাঠ থেকে শুরু করে ভবন নতুনভাবে সাজানো হচ্ছে ঐতিহাসিক ক্যাম্প ন্যু। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হলেও কয়েকদিন আগেই সেখানে অনুশীলন করেছে বার্সা। রেনোভেশন কাজ বাকি থাকলেও এবার ঘরের মাঠে ফেরার অপেক্ষা শেষ হতে চলেছে দলটার। আগামী 22 নভেম্বর অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটি বার্সার নিজের মাঠ ক্যাম্প ন্যুতে আয়োজন করবে ক্লাব কর্তৃপক্ষ। সংস্কার কাজ বাকি থাকায় এখনো পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক সেখানে বসে খেলা উপভোগ করতে পারবেন না। রেনোভেশন শেষে নতুনভাবে সাজানো ক্যাম্প ন্যুর দর্শক ধারণ ক্ষমতা হবে 1,05,000। তবে এখন 45,401 জন দর্শক একসঙ্গে বসে ক্যাম্প ন্যুতে খেলা উপভোগ করতে পারবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বার্সা জানায়, লা লিগার 13তম ম্যাচ ডেতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 22 নভেম্বর একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বার্সা বনাম অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচটি স্পটিফাই ক্যাম্প নুতে অনুষ্ঠিত হবে। শুধু লা লিগার ম্যাচই নয়, বার্সার চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগের দিকেও। অলিম্পিক লুইস স্টেডিয়ামের পরিবর্তে আগামী সপ্তাহে ইউসিএল এর ম্যাচ অর্থাৎ আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে হোম ম্যাচটি ক্যাম্প নুতে আয়োজন করতে চায় কাতালানরা। ইতিমধ্যে উয়েফার সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর আগে 2023-এ সবশেষ ক্যাম্প নুতে মাঠে নামে বার্সেলোনা। 28 মে মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলে কাতালান ক্লাবটি। এবার 2.5 বছরের বেশি সময় পর আবারও ক্যাম্প নুতে ফিরতে যাচ্ছে প্রাণ। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্রিকেটের উন্নয়ন ও বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট ক্যাম্পেইনে নীলফামারী স্টেডিয়াম পরিদর্শন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ক্যাম্পেইনের অংশ হিসেবে নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেন এইচ গ্রুপের চেয়ারম্যান আসিফ আকবর।
স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের সুযোগ সুবিধাসমূহ ঘুরে দেখেন বিসিবি পরিচালক। সংকট তীব্র হওয়ায় একই মাঠে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলা পরিচালনা করতে গিয়ে নিয়মিতই সমস্যার সৃষ্টি হয়। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হয় ও মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও প্রতিবন্ধকতা তৈরি হয়। সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। আর মাঠ সংকট নিরসনে কাজ করার কথা জানান আসিফ আকবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। রায় ঘোষণা করবেন 7 বিচারপতির বেঞ্চ। সিদ্ধান্ত যাই হোক, এবারের নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ইসি থেকেই রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতে। আচরণবিধি মানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ। জাতিসংঘ প্রতিনিধি দলকে বললেন ব্যবসায়ীরা। আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এবং ঢাকার সরকারি হাসপাতালের মাত্র 32% টয়লেট ব্যবহারযোগ্য। আইসিডিডিআরবির রিপোর্ট। অপরিষ্কার আর দুর্গন্ধে বাড়ছে ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। শেহজিন, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।